হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আবারও একটি রসালো গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটি বেশ রোমান্টিক। এটি শুনলে আপনার শরীরের প্রতিটি অংশ খাড়া হয়ে যাবে। এই গল্পটি অনেক মজার হতে চলেছে। শেষ পর্যন্ত শুনতে ভুলবেন না। আমি আমার আলমারি থেকে লাল বড়িটা বের করলাম, যেটা আমার স্বামী মাঝে মাঝে ব্যবহার করত। তার নাম ছিল বিকাশ। যখনই সে এই এনার্জি পিলটা খেত, রাতে আমার খুব শরীর খারাপ লাগত। এটা লোহার মতো শক্ত হয়ে যেত যে ভেতরে ঢোকার সাথে সাথেই আমি চিৎকার করে পাগল হয়ে যেতাম। একদিন কি হলো, আমি বাথরুমে গেলাম। আমি জাফরান মেশানো দুধ গরম করে তাতে একটা বড়ি গুলে নিলাম, যাতে বিকাশ একটু বেশি শক্তি পায়। এটা করতে করতে রাত 11টা বেজে গিয়েছিল। আমি তাড়াতাড়ি দুধের গ্লাসটা তুলে বিকাশের শোবার ঘরে গেলাম। বিকাশ অধৈর্য হয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি ঘরে ঢোকার সাথে সাথেই বিকাশ উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। যখন সে কিছু বলল না, আমি জিজ্ঞেস করলাম, ওভাবে কি দেখছো? বলো তো আজ আমাকে কেমন লাগছে? বিকাশ তোতলাতে তোতলাতে বলল, আজ তোকে এখনই চিবিয়ে খেতে ইচ্ছে করছে। হেসে আমি ওর দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বললাম, আমার চিবানোর দরকার নেই, শুধু এটা খেয়ে নে। বিকাশ তাড়াতাড়ি গ্লাসটা নিয়ে এক চুমুকে দুধটা শেষ করে ফেলল। দুধটা খাওয়ার কয়েক মিনিট পরেই ও আমার কোমর ধরে সজোরে নিজের দিকে টেনে নিল। তারপর ও সেই অস্ত্রটা আমার ঠোঁটে রাখল। হায় ভগবান! বন্ধুরা, তোমাদের আর কি বলবো? বিকাশ আমার সাথে কত কি যে করল। আমি শরীরটা ঝাঁকালাম। যদি পুরো বিস্তারিত জানতে চান, তাহলে প্রথমে গল্পটা লাইক করুন। তো চলুন গল্পটা শুরু থেকে সংক্ষেপে বলি। আমার নাম নেহা। আমার বয়স 29 বছর, কিন্তু আমাকে এখনো দেখতে একদম তরুণী লাগে। এক পলকেই আমি যে কোনো ছেলেকে আকর্ষণ করতে পারি। আমার মনটা সবসময় 18 বছরেরই থেকে যায়। যখন আমি নাইটি পরি, সবকিছু পরিষ্কার মনে হয়। যখন আমার ফর্সা, উজ্জ্বল ত্বকে আলো পড়ে, আমার মনে হয় যেন আমি একজন পরী। এবার আসি আমার 23 বছর বয়সী দেবরের কথায়। তার সারল্য আর আবেগ আমাকে আগুনে পুড়িয়ে দিয়েছে। যখন সে আমার দিকে তাকায়, তার চোখে স্পষ্ট তৃষ্ণা দেখা যায়, যেন সে কোনো উত্তপ্ত স্বপ্ন দেখছে। মাঝে মাঝে সে আমাকে বলে, ভাবি, আজ আপনাকে ফায়ার ফাইটারের মতো লাগছে। সেই জন্যই আমার স্বামী মাঝে মাঝে কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে আমাকে গোপনে ধরে ফেলে। আমরা শহরে থাকি কারণ আমার স্বামী একটি বেসরকারি চাকরিতে কাজ করে। আমার একটি 3 বছরের মেয়েও আছে, তাই আমার ডাব এখন আরও ভারী হয়ে গেছে। প্রতিদিন আমার স্বামীর ডাব মালিশ করাটা আমি আমার কর্তব্য বলে মনে করতাম। আমাদের বিয়ের 7 বছর হয়ে গেলেও আমার স্বামী তখনও আমাকে তীব্রভাবে ভালোবাসত। ভালো বলতে আমি বোঝাচ্ছি, সে সবকিছু চুষে দিত। সাধারণত এটাই ছিল তার ধরন, কিন্তু আমি সবসময় নিজেকে পরিষ্কার রাখতাম এবং মাঝে মাঝে লিপস্টিকও লাগাতাম। গত মাসে এমন কিছু ঘটল যা আমরা কখনো সন্দেহও করিনি। আমার স্বামী, বিকাশ, সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরছিল। তার অফিসের এক সহকর্মীর জন্য একটি পার্টি ছিল। সেই কারণে সবাই তাকে প্রচুর মদ খাইয়েছিল এবং সে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় তার পিঠে আঘাত লাগে এবং ডাক্তার বলেছেন যে সেরে উঠতে অন্তত 7 থেকে 8 মাস সময় লাগবে। এ কথা শুনে আমার মনটা ভেঙে গেল। বিকাশের কষ্টটা হয়তো শারীরিক ছিল, কিন্তু তা আমার মনে এক গভীর অস্বস্তি তৈরি করেছিল। হাসপাতালে যখন ওকে দেখলাম, ওর চোখে কষ্টটা স্পষ্ট ছিল। আমি সঙ্গে সঙ্গে ওর কাছে গিয়ে ওর হাতটা ধরলাম। এ কারণেই আমার ভাবি আর দেবর ওর দেখাশোনা করতে এসেছিলেন। আমার শ্বশুর শাশুড়ি চলে গিয়েছিলেন, কিন্তু বিকাশ আমার দেবরকে থেকে যেতে বলল, কারণ ও ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। আমাকে দোকান থেকে বাজার করে আনতে হতো আর টুকিটাকি কাজ সারতে হতো। আমি রাজি হয়ে গেলাম, আর আমার দেবর খুব খুশি হলো। ও আমার কথা শোনার মতো দূরত্বে চলে আসতো। ও ছিল সুস্থ সবল আর ফর্সা। ওকে দেখে দুষ্টু ছেলে বলে মনে হতো না, আর আমি খুশি ছিলাম যে কেউ আমাকে সাহায্য করতে পারবে। আজও আমার সাথে একটু ইতস্তত করছিল, কারণ বিয়ের পরেই প্রথমবার ও আমার এত কাছে এসেছিল। সেদিন রাতে, যখন আমি বিকাশকে ওষুধ দিচ্ছিলাম, আমার দেবর আমাদের সাথে বসেছিল এবং তারপর নিজের ঘরে গিয়ে ঠিক সময়ে ঘুমিয়ে পড়েছিল। বিকাশের মুখে কিছুটা স্বস্তির ছাপ দেখা গেল, কিন্তু ওর তখনও ব্যথা করছিল।
তখন আমার সব আবেগ বেরিয়ে এল। আমি বিকাশের কাছে বসে বললাম, সেই দিনগুলো যখন তুমি আমাকে রোজ মালিশ করতে আর আমার ভেতরে তোমার জিনিস ঢোকাতে। এটা শুনে বিকাশ মৃদু হাসতে শুরু করল। কি হয়েছে আমার ভালোবাসা, আজ তোমাকে দেখতে অসাধারণ লাগছে। আমি বললাম, না, তুমি মজা করছো আর আমি এখানে খারাপ অবস্থায় আছি। সত্যিটা বলো, এটা আমার অবস্থা আরো খারাপ করে দিয়েছে। আমার স্বামী বলল, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি নেহা, আমারও এটা খুব ইচ্ছে করে, কিন্তু আমি কি করতে পারি? আমি ঠিকমতো নড়াচড়াও করতে পারি না। আর কয়েকদিন ধৈর্য ধরো, তারপর দেখো তোমার এই ফুলটার কি করি। আমি বললাম, এটা তো মাত্র কয়েকটা দিন নয়, আমার সেরে উঠতে 8 মাস সময় লাগবে, আর আমি মাত্র 1 মাসেই এই অবস্থায় পৌঁছে গেছি। জানি না সামনের দিনগুলো কিভাবে কাটবে। আমার স্বামী আমার মন খারাপ কমানোর চেষ্টা করে বলল, তাতে যদি যথেষ্ট না হয়, অন্তত ওকে দুধটা দাও। ডাক্তারও তো তাই বলেছেন। তখন আমি হেসে বললাম, তাতেও তোমার ভাগ্য নেই, কারণ তোমার মেয়ে তো ওটা খেয়েছে। আমরা দুজনেই হো হো করে হেসে উঠলাম। আমার স্বামী আমাকে খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু আমি কি করতে পারতাম? সবই বৃথা গেল। কিছুক্ষণ পর বিকাশ ঘুমিয়ে পড়ল, কারণ ওর ওষুধের মধ্যে ঘুমের ওষুধও ছিল। কিন্তু আমার ঘুম আসছিল না, তাই আমি উঠে আমার দেবর ঘুমিয়েছে কি না তা দেখতে গেলাম। কিন্তু সে তখনও জেগেছিল, মোবাইল ফোনের দিকে তাকিয়ে। আমি ওর ঘরে গিয়ে বললাম, কি হয়েছে রাহুল, এখন তো 12টা বেজে গেছে, আর তুমি এখনো ঘুমাওনি। মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই। ও উঠে বসে বলল, না ভাবি, তেমন কিছু না। ফোনে দেখতে দেখতেই দেরি হয়ে গেল। তারপর ও জিজ্ঞেস করল, ভাবি, আপনিও তো ঘুমাননি? আমি বললাম, আজকাল ঘুমই আসে না। রাহুল জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? আমি হেসে বললাম, না, সেটা আমি তোমাকে বলতে পারবো না। বিয়ে হলেই জানতে পারবে। আমার কথা শুনে রাহুল চোখ নামিয়ে মনে মনে হাসল। তারপর আমি বললাম, ওহ, এত সামান্য একটা ব্যাপারে তুমি লজ্জা পাচ্ছ? বলো তো, এখনো পর্যন্ত কোনো মেয়েকে পটানোর চেষ্টা করেছ? রাহুল কিছুই বলল না, ও তখনও দ্বিধান্বিত ছিল। তখন আমি ওর হাতটা ধরে বললাম, এই পাগল, তুই তোর ভাবির সাথে কথা বলছিস? এত লজ্জা পেও না। ও নরম সুরে বলল, ভাবি, সত্যি বলতে কি, আমি আমার বন্ধুদের সাথেও এভাবে কথা বলিনি। আমি বললাম, ঠিক আছে, তুই আমাকে তোর বন্ধু হিসেবেই ধরে নিতে পারিস, কারণ এই ধরনের কথাবার্তা আমার বেশ ভালো লাগে। রাহুল বলল, হ্যাঁ ভাবি, আমার একজন ছিল, কিন্তু সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি যদি জিজ্ঞেস করতাম, সে নিশ্চয়ই বন্ধ করে দিত, তাই না? রাহুল বলল, ভাবি, সত্যি বলতে কি, আমি ওকে ঠিকমতো ছুঁয়েও দেখিনি। আমি মুখ ভেঙচি কেটে বললাম, তুই খুব নিষ্পাপ। ঠিক আছে, এখন যেহেতু তুই আমার কাছে এসেছিস, আমি তোকে খাইয়ে যৌবন ফিরিয়ে দেব। আমরা কথা বলতে বলতেই আমি রাহুলের ঘরে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আমার চোখ খুললাম, রাহুল বিছানায় বসে আমার দিকে তাকিয়েছিল। আমি ঘুম থেকে উঠতেই রাহুল বলল, শুভ সকাল। যখন আমি জিজ্ঞেস করলাম, কি দেখছো, সে বলল, ভাবি, আপনাকে তো দারুণ লাগছে। সে হেসে বলল, তাহলে সকালে নিজের এই উত্তাপটা উপভোগ করছো, আর কাল রাতে তো খুব লজ্জা পাচ্ছিল। সে হেসে জিজ্ঞেস করল, ভাবি, কিছু মনে না করলে আমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারেন? আমি বললাম, আরে পাগল, আমার কেন খারাপ লাগবে? ওকে জিজ্ঞেস করি ও কি জিজ্ঞেস করতে চায়। সে আমাকে বলল, ভাবি, সত্যি করে বলো তো, তুমি যে 2.5 কেজির ব্যাগগুলো বয়ে বেরাও, তাতে নিজেকে ভারী মনে হয় না? ওর কথা শুনে আমি হেসে ফেললাম। এরপর থেকে রাহুল আমার কাছে অনেক খোলামেলা হয়ে গেল এবং আমার ব্যাপারে আর লজ্জা পেত না। আমিও খুব খুশি ছিলাম, কারণ আমার ভালো সময় কাটতে শুরু করেছিল। রাহুল আসার পর 18 দিন হয়ে গিয়েছিল, আর সে আমার সাথে বেশ বন্ধুত্ব করে ফেলেছিল। সে বাইরের সব কাজ করত, বাজার থেকে বাজার নিয়ে আসত, এমনকি তার মামাকেও সাহায্য করত। সে আমার অনেক যত্ন নিতে শুরু করেছিল, সন্ধ্যায় আমার মাথায় মালিশ করে দিত এবং কখনো কখনো আমার শরীর মালিশ করে দিত। কিন্তু আমার আকাঙ্ক্ষা দিন দিন বাড়ছিল, আর আমার স্বামীর অবস্থা একই রয়ে গিয়েছিল। এখন সবকিছু অসহ্য হয়ে উঠেছিল। আমি ভাবলাম যে রাহুলই একমাত্র আমাকে সাহায্য করতে পারে।
আমার পাড়ায় কলেজ পড়ুয়া দুজন ছেলে থাকত। তারাও আমার দিকে তাকাত। যখনই আমি ছাদে কাপড় শুকাতে যেতাম, তারা আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকত। প্রথমে আমি ভেবেছিলাম কয়েকদিনের জন্য তাদের একজনকে কাজে লাগাবো, কিন্তু তারপর ভাবলাম যে আমি এই বাড়ির গর্ব। আর কে জানে, সে হয়তো আমার বা আমার স্বামীর বদনাম করতে পারে। তাই আমি তাকে পাত্তা দিইনি। কিন্তু রাহুল তো পরিবারেরই একজন, তাই আমি ঠিক করলাম যে সেই আমাকে সাহায্য করবে। আজ আমি রাহুলকে দিয়ে কাজ করিয়ে আমার শুকিয়ে যাওয়া বাগানে জল দেওয়ার জন্য মনস্থির করেছিলাম। তারপর আমি রান্না করতে রান্নাঘরে গেলাম। রাহুল স্নান সেরে যেইমাত্র ফিরে এল, আমি পাম্প করার ভান করলাম। আমি রান্নাঘরে ব্লাউজ নামিয়ে পাম্প করছিলাম। আমার মেয়ে এইমাত্র তার দিদিমার বাড়িতে গিয়েছিল, তাই তাকে দেখার মতো কেউ ছিল না। তাই আমাকে বাকিটুকু পাম্প করতে হচ্ছিল, আর বাড়িতে আমার স্বামী আর রাহুল ছাড়া আর কেউ ছিল না। তাই আমার ভয় লাগেনি। রাহুল যেইমাত্র ভেতরে এল, আমাকে দেখে সে হতবাক হয়ে গেল এবং বলল, সরি ভাবি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি খেয়াল না করেই বেরিয়ে যেতে শুরু করলাম। ঠিক তখনই আমি ওকে থামিয়ে দিলাম। এই রাহুল, কি হয়েছে? সব ঠিক আছে, ভেতরে আয়। রাহুল জিজ্ঞেস করল, ভাবি, আমি এভাবে কি করে ভেতরে আসব? আমি বললাম, ওইরকম ভান করা বন্ধ কর, তাড়াতাড়ি ভেতরে এসে আমাকে সাহায্য কর। রাহুলেরও ইচ্ছে করছিল, কিন্তু আমি তো ওর ভাবি, তাই ও একটু ইতস্তত করছিল। তখন আমি বললাম, এত লজ্জা পাচ্ছিস কেন? তাড়াতাড়ি এসে আমাকে সাহায্য কর। রাহুল আস্তে আস্তে রান্নাঘরে এসে কাছে দাঁড়ালো। ও আমার দিকে তাকিয়েই রইল। তখন আমি বললাম, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আগে কখনো এমন দেখিসনি। ও বলল, বিশ্বাস কর ভাবি, আমার কেমন লাগছে তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা অসাধারণ ভাবি। আমি বললাম, আমার প্রশংসা করা বন্ধ কর আর আমাকে এখানে সাহায্য কর। তখন রাহুল বলল, ভাবি, আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি বললাম, আহাম্মক, এটা নিয়ে কিছু করিস না। এটা নে, ধরে থাক, আর শুধু আলতো করে চাপ দে। কিছুক্ষণ পর যখন রাহুলের হাতের গতি বাড়তে শুরু করল, আমি ভাবলাম এবার আমার ঝুঁকে কাজটা ঠিকঠাক করার সময় হয়েছে। আমি ঝুঁকে পড়লাম, আর রাহুল পেছনে থেকে আমার কাজটা করে দিল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই রাহুলের পানি বেরিয়ে গেল। তখন আমি বুঝলাম ওর কাজ শেষ। সেটা দেখে আমার খুব খারাপ লাগলো, কিন্তু আমি তবুও হেসে ফেললাম। আমি রাগে রাহুলকে একটা থাপ্পড় মেরে বললাম, কি করেছিস আহাম্মক? শুরু করার আগেই শেষ করে দিলি। এরপর রাহুলের উত্তেজনা কমে গেলে সে হুট করে বলে উঠল, সরি ভাবি, আমি দুঃখিত। আমি আগে কখনো এমন কিছু করিনি, তাই করে ফেলেছি। আমি গিয়ে পরিষ্কার করে আসছি। সে একটা কথাও শুনল না এবং সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমি ওকে আটকালাম না, কারণ আমি জানতাম এটা ওর জন্য সহজ হবে না। এই কারণে আজ রাতের খাবার হতে দেরি হলো। তাই আমি তাড়াতাড়ি খাবারটা তৈরি করে বিকাশের ঘরে নিয়ে যেতে গেলাম। সে সেখানে বসে সেটার জন্য অপেক্ষা করছিল। বিকাশ খুব সহজ সরল আর দয়ালু একজন মানুষ। সে আমার অনেক খেয়াল রাখে। যখন আমি তার কাছে খাবারটা নিয়ে গেলাম, আমি ঘামে ভিজে গিয়েছিলাম। আমাকে দেখে সে বলল, এত তাড়াহুড়ো করছো কেন? নেহা, তোমার কাজটা আস্তে আস্তে করো। দেখো তো, কি কানটাই না করেছিস। আমি ওকে খেপিয়ে বললাম, এটা তো কিছুই না। তুই যখন কাজ করিস, আমার তো এর থেকেও খারাপ লাগে। আর তখনও আমি তোকে থামতে বলি, কিন্তু তুই শুধু হ্যাঁ বলিস আর আরও জোরে কাজ করিস। আমার কথা শুনে আমার স্বামী হাসতে শুরু করল। নেহা, জিনিসপত্রগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? বিকাশ রাতের খাবার খেল, আর আমি ওকে ওষুধ দিলাম। ও ঘুমিয়ে বিশ্রাম নিল। আমিও বেশ ক্লান্ত ছিলাম, তাই স্নান করে নিজেকে সতেজ করে নিলাম। তারপর রাহুলের ঘরে ওকে দেখতে গেলাম, কিন্তু ও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তারপর আমিও বিশ্রাম নিতে গেলাম। সন্ধ্যায় যখন আমি রাহুলকে চা দিতে গেলাম, ও ফোনে কথা বলছিল। আমাকে দেখে ওর মুখে একটা হাসি ফুটে উঠল। আমি ওর দিকে তাকিয়ে হাসতে শুরু করলাম আর জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাহুল? আজ তোকে খুব নিশ্চিন্ত লাগছে। ও উত্তর দিল, ভাবি, এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে প্রথমবার হলো। দয়া করে কিছু মনে করবেন না। আমি সত্যি বলছি, আমি শুধু সামলাতে পারছিলাম না। আমি ওকে থামিয়ে বললাম,
আরে বোকা, আমার কখন খারাপ লাগলো? সত্যি বলতে এরপর আমারও বেশ ভালোই লাগছিল। আমি রাহুলকে চাটা এগিয়ে দিয়ে ওর পাশে বসে খেতে লাগলাম। আমরা দুজনে কথা বলতে শুরু করলাম। আজ রাহুল শুধু আমার প্রশংসাই করে যাচ্ছিল। ও আমার প্রশংসা করেই যাচ্ছিল। ভাবি, তুমি এত স্পেশাল। আমি তোমার সাথেই জীবনটা কাটিয়ে দেওয়ার কথা ভাবছি। এই 18টা দিন আমার কাছে স্বর্গের মতো লেগেছে, আর তার উপর তোমার এই সৌন্দর্য। আমি হেসে বললাম, আজ তুমি শুধু প্রশংসাই করে যাচ্ছ। রাহুল আমার হাত ধরে বলল, ঠিক বলেছ ভাবি। এখন তোমাকে আমার কাজে সাহায্য করতে হবে। আমার কথা শুনতে হবে। প্লিজ ভাবি, না করো না। শুধু একটা কথা, একবারের জন্য আমার প্রেমিকা হও। এরপর তুমি যা বলবে আমি তাই করব। এই সব বলতে বলতে রাহুলের মুখ লাল হয়ে গেল, আর আমি হো হো করে হেসে উঠলাম। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, এই বোকা, এত গম্ভীর হয়ে আছিস কেন? বল তো, আমি কি তোকে কখনো কিছু করতে বারণ করেছি? যাই হোক, তোর মামা তো আমার কাজে সাহায্যই করতে পারে না। আর এত লজ্জা পেও না। এত লজ্জা পেলে কাজটা হবে কি করে? এই বলে আমি বললাম, এখন থেকে আমি শুধু তোর সাথেই ঘুমাবো। শুধু আমার ভালো করে সেবা করবি। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের সাথে আরও চমৎকার সব গল্প শেয়ার করতে পারি। আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। পরের পর্বের জন্য অপেক্ষা করুন।